প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষের সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। শহীদ ভাই, আপনাকে স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক আমার দেশ, জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার। এনসিপির ইস্তেহার ঘোষণা, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন, চাঁদাবাজি সম্পূর্ণরূপে বন্ধ করা, ৫ বছরে দেশে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি। নির্বাচনী জনসভায় তারেক রহমান, ধানের শীষে সিল মারুন, হ্যায়ের পক্ষে রায় দিন। দৈনিক কালের কণ্ঠ, বাড়ছে নির্বাচনী হিংস্রতা, প্রাণহানি, গত ১৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪৬। ৭৯% মানুষ গুদ ছাড়া সেবা পায় না, ডক্টর ইফতেখারুজ্জামান। রংপুরের সমাবেশে তারেক রহমান, জুলাই সনদে স্বাক্ষর করেছি, হ্যায়ের পক্ষে রায় দেবেন। দৈনিক যুগান্তর, ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ, ৪৭% মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান, ২২.৫% শফিকুর রহমান ও ২.৭% নাহিদ ইসলাম। রংপুরে বগুড়ায় তারেক রহমান, ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যায়ের পক্ষে রায় দেবেন। দৈনিক সমকাল, প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ, সংশোধন হতে পারে গণভোট অধ্যাদেশ। দৈনিক ইত্তেফাক, রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে চাই। দৈনিক প্রথম আলো, জুলাই সনদকে সম্মান করে হ্যাভোট দিন, রংপুরের সমাবেশে তারেক রহমান। তাদের হাতে মানুষ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, জনসভায় জামায়াতের আমির। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভোটের হার বাড়ানো চ্যালেঞ্জ, সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতের জোর প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। গণভোটে হ্যায়ের পক্ষে ভোট দিন, রংপুরে তারেক রহমান। ন্যায় ও ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নোয়াখালীতে জামায়াত আমির। দৈনিক কালবেলা, নির্বাচনের সরগরম দেশ, ১৬ বছরের মতো আমুডামু নির্বাচন এবার হতে দেব না। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন মনে করে ৪৭% মানুষ। দৈনিক দেশ রূপান্তর, ভোটের প্রচারে নারীর চমক, তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইস্তেহার এনসিপির। দৈনিক মানব জমিন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান আবু সাঈদের বাবা, গণভোটে হ্যায়ের পক্ষে রায় দিন, রংপুরে তারেক রহমান। ফেনীর জনসভায় জামায়াত আমির, রাজার ছেলে রাজা হবে, এই সংস্কৃতি পাল্টে দিতে চাই। দৈনিক বণিক বার্তা, অন্তর্বর্তী সংস্কার আড়ালেই থাকলো আমলাতন্ত্রের নেকেড অফিসিয়াল। দ্য ডেইলি স্টার, তারেক সিক্স ভোট ফর ইয়েস ইন রেফারেন্ডাম, হি মেক্স দ্য কল পাবলিক ফর দ্য ফার্স্ট টাইম। ডেইলি অবজারভার, ইলেকশন ক্যাম্পেইন টার্নস কনভেটিভ, বিএনপি অ্যালিজ রুলস রেবেল ক্যান্ডিডেটস, তারেক কলস ভোট ফর ইয়েস। শেদ ভাই, আমরা দেখছিলাম বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনামগুলো, আমরা দেখেছি গণভোট নিয়ে বিশেষ করে হ্যাঁ এবং না নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছিল। এ নিয়ে আপনার বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছিল যে বিএনপি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট চায় না। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা, মহাসচিবও কিন্তু বলেছিল যে না, আমরা হ্যাঁ এর পক্ষে চাই। অবশেষে আমরা দেখলাম তারেক রহমান গতকাল নির্বাচনী জনসভায় বলছে যে জুলাইকে সম্মান জানানোর জন্যই হ্যাঁ এর পক্ষে ভোট এবং ধানের শীষের পক্ষে ভোট দেবেন। কীভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমেই আপনাকে, আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শকদেরকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যে প্রথমেই যে বিষয়টি নিয়ে আপনি আলোচনার সূত্রপাত করলেন যে রংপুরে গতকালকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথমবারের মতো গণভোটে হা ভোটের পক্ষে তিনি ভোট চাইছেন। তিনি বলেছেন যে ধানের শীষে ভোট দিন, একই সাথে গণভোটে হা ভোটের পক্ষে ভোট দিন। তো এই জন্য তাকে আসলে আমাদের পক্ষ থেকে, আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই দাবিটি এদেশের সাধারণ মানুষের এই দাবিটি ছিল যে জুলাই বিপ্লবের পরে, ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের পরে যে আমরা নতুন বাংলাদেশে পদার্পণ করেছি, তো সেই বাংলাদেশকে আমরা নতুনভাবে এদেশের মানুষ দেখতে চাই। আসলে আমরা স্বাধীনতার পরে ৫৪ বছর অতিক্রম করেছি, বিভিন্ন সরকার দেশ পরিচালনা করেছে। এরপরে আমরা যদি সর্বশেষ হিসেবে দেখি যে বিগত
পালিয়ে যাওয়া আওয়ামী সরকার দীর্ঘ 16 বছর দেশ শাসনের সময় দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলেন, মত প্রকাশের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছিলেন, এদেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন, আমরা বিভিন্নভাবে বলতে পারি। তো সেই জায়গা থেকে এদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিল। রাজনৈতিক দলগুলো দীর্ঘ আন্দোলন করেছে, তারা যেমন এই সরকারের বিরুদ্ধে সফলতা পাচ্ছিল না, ঠিক সেই সময় এদেশের ছাত্র জনতা যখন এই আন্দোলন নেমে আসলো, সাধারণ মানুষ সম্পৃক্ত হলো এই আন্দোলনের সাথে, তখন যে আমরা নতুন বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশে যে ছাত্র জনতার যে চাওয়া ছিল, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটি ছিল তারা নতুন একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আসলে কি কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন আমাদের, তারা যে আন্দোলন করেছে, তাদের যে বিপ্লব সংগঠিত হয়েছে, তারা প্রথমেই দাবি করেছিল যে একটি রেফারেন্ডামের মাধ্যমে তাদের এই বিপ্লবকে স্বীকৃতি দেয়া হোক। তো আমরা যখন দেখলাম এটা নিয়ে নানা ধরনের ধূম্রজাল তৈরি করা হচ্ছে, যে গণভোটের কথা বলা হলো সরকারের পক্ষ থেকে, একদল বললেন যে এই গণভোটের কি প্রয়োজন এখন, আর একদল বললেন যে না, গণভোট প্রয়োজন আছে। তো সাধারণ মানুষের প্রত্যাশাও ছিল যে হ্যাঁ, একটি গণভোটের মধ্য দিয়ে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের জীবনের নিরাপত্তা, তাদের ভবিষ্যৎ, এটি দেখবার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশে একটি সংস্কারের মধ্য দিয়ে যাবে, সেই বিষয়গুলোকে সামনে রেখে এই গণভোটটি যেহেতু আসছে, তার পক্ষে এদেশের মানুষের সমর্থন জরুরি, যার কারণে গণভোটে হা ভোটটা বেশি প্রয়োজন। তো সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপির একদল নেতাকর্মীরা তারা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমরা যদি জামাত বলি, এনসিপি বলি, তারা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তখন বিএনপির একটা অংশ বিপক্ষে অবস্থান নিয়েছিল, একটা অংশ নীরব ছিল। তো গতকালকে দলের চেয়ারম্যান যখন এই ঘোষণাটি দিলেন, তো আমি মনে করি সাধারণ মানুষের সাথে আমিও এটাকে ধন্যবাদ জানাচ্ছি যে এটি প্রয়োজন ছিল। হ্যাঁ, গণভোটে হা ভোটের মধ্য দিয়ে যে সংস্কারগুলোর কথা আসছে জুলাই সনদে, সেই সংস্কারগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি নতুন পথরেখা পাবে, নতুন পথে বাংলাদেশ চলবে এবং জুলাই বিপ্লবীদের যে প্রত্যাশা, একটি নতুন বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই পথে আমরা এগিয়ে যাব। একটা বিষয় হচ্ছে যে এই গণভোট নিয়ে বিশেষ করে আপনি দেখেছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টারাও প্রচারণা চালাচ্ছিল, তবে মাঝপথে আমরা দেখেছি এ নিয়ে আবার বিতর্ক উঠেছে যে সরকারের কোনো উপদেষ্টা প্রচারণায় চালাতে পারবে কিনা। এ নিয়ে বিষয়টা কিন্তু গতকাল স্পষ্ট হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে না, সরকারি বেসরকারি কর্মকর্তারা গণভোটে হ্যাঁ নায়ের পক্ষে ভোট চালাতে পারবো না, এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও মন্ত্রী পরিষদ থেকে হয়েছে। এটা কীভাবে দেখবেন? আচ্ছা দেখুন, তো যখন এই গণভোটের প্রচারণা সরকারের পক্ষ থেকে, তো সরকারের পক্ষ থেকে প্রচারণা তো চালাতেই হবে গণভোটের পক্ষে। আমি বলি, তো এখন ভোটে হায়ের পক্ষে তারা বলবেন না নায়ের পক্ষে বলবেন, সেটি নিয়ে একটা প্রশ্ন নির্বাচন কমিশন তুলেছে যে তারা হা নার পক্ষে বলতে পারবে না। তো এখন এর মানে এই নয় যে সরকার প্রচারণা চালাতে পারবে না, গণভোটটির প্রচারণা তো চালাতে হবে, কারণ এটি জুলাই বিপ্লবীদের বিপ্লবের পরে এই সরকার গঠিত হয়েছে। তাদের প্রত্যাশার আলোকে, আমি বলবো যে দেশের সাধারণ মানুষ এবং জুলাই বিপ্লবীদের প্রত্যাশার আলোকে একটি সরকার গঠিত হয়েছে। তো সেখানে জুলাই বিপ্লবীদের যেমন প্রত্যাশা আছে গণভোটের পক্ষে হা ভোট দিতে হবে, সেই ভোটটি যেহেতু জাতীয় নির্বাচনের সাথে একই দিনে পড়েছে, তো এই ভোটটি এই জাতীয় নির্বাচনের কারণে অনেকটা গৌণ হয়ে গিয়েছিল অনেকের কাছে, যে এটার প্রচারণা ছিল না। সেই প্রচারণাটা কারা করবে? প্রচারণাটা সরকারের পক্ষ থেকে করতে হবে। তো এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই কথাটি বলা হয়েছে যে এখানে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী গণভোটের হায়ের পক্ষে ভোট চাইতে পারবে না, তারা এই বার্তা দিয়ে দিয়েছে। তো এখন এখানে আমরা যদি বলি যে এই সরকার তো নির্বাচনের কোনো পার্ট না, আমরা সেই দিক থেকে যদি বিচার করি যে এই সরকার ক্ষমতায় যারা এখন দেশ পরিচালনা করছেন, তারা আগামী নির্বাচনে যারা জিতবে অথবা বিরোধী দলে যাবে, তাদের কোনো পার্ট তারা হচ্ছেন না। তারা একটি ইন্টারিম গভর্নমেন্ট, তারা এই নির্বাচনটি কন্ডাক্ট করে দিয়ে তারা চলে যাবেন। তারা তাদের জায়গা থেকে যদি ভোট পক্ষে চাইতে চান, এটি আমি দোষণীয় বলবো না, তারা চাইতে পারেন। এটির জন্য আমার মনে হয় যে নির্বাচন কমিশন থেকে যে তাদের উপরে যে বার তৈরি করে দেওয়া হয়েছে, তাদের আরও অনেক কাজ আছে, সেই জায়গায় তারা যথাযথ ভূমিকা রাখতে পারছেন না আমি বলবো, অথচ এই জায়গায় তারা একটি বার তৈরি করেছেন। তো আমি যদি এটাকে ধরে নেই যে হ্যাঁ সরকারের কাজ পক্ষে বিপক্ষে ভোট চাওয়া না, তাদের প্রচারণা, তো আমি বলবো যে প্রচারণাটি পজিটিভলি চালিয়ে যাওয়া দরকার। আর এদেশের জনসাধারণ বিচার করবে যে এখন তাদের কি করণীয়, কিন্তু সেটি তাদের কাছে যাইতে হবে যে গণভোটটা কী জন্য।
এই কারণে গণভোটটা সরকার এই গণভোটের ব্যবস্থা গণভোট সম্পর্কে আপনার ওয়াকিবহাল না। তো সেখানে আমার মনে হয় যে প্রচারণা আরো বেশি দরকার, সরকারের পক্ষ থেকে সেই প্রচারণা চালানো দরকার, যেহেতু রাজনৈতিক দলগুলো এই তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, তাদের দলীয় প্রার্থীদের নিয়ে ব্যস্ত থাকবে, সেক্ষেত্রে এই গণভোটের প্রচারণার সরকারের পক্ষ থেকে চালাতে হবে। একটা বিষয় হচ্ছে যেটা বলছেন জুলাই সনদ, যে জুলাই অভ্যুত্থানের কারণে যে আমরা দেখছি ফ্যাসিস্ট সরকার পরিণত হয়েছে, সেই এনসিপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গতকাল, যেখানে আপনার 36 দফা ইশতেহারে তারা বলেছেন ভোটারদের বয়স 16 বছর, 5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান, 75% এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ সহ 36 দফা তারা প্রতিশ্রুতি দিয়েছে। চাঁদাবাজি বন্ধের কথাও বলেছে। তবে আমরা দেখেছি আমাদের যে এই রাজনৈতিক পট পরিবর্তন, বিশেষ করে নতুন বাংলাদেশ, এই জুলাই যোদ্ধাদের উপরে অবশ্যই, এবং তাদের তবে বিভিন্ন কারণে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধারা যারা আজকে আছে তারা এনসিপি সহ কয়েকজন অন্যদিকে গেছে, এবং তাদের এই নির্বাচনী যে ইশতেহার কিভাবে দেখছেন? তো দেখুন, হ্যাঁ, কালকে এনসিপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। তারা 36 জুলাইয়ের সাথে মিল রেখে 36 দফা ইশতেহার তারা ঘোষণা করেছে। তো এই ইশতেহারগুলোর ভিতরে আপনি দেখবেন যে বেশ কিছু নতুন নতুন কিছু ওয়াদা তারা করেছে। তো আমি মনে করি যে হ্যাঁ, এই তারা তাদের যেই চেতনা নিয়ে তারা বিপ্লবে শরিক হয়েছিল, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে দেশের মানুষ, তার সাথে মিল রেখে তারা কিছু ইশতেহার যে কিছু পয়েন্টস আছে যেগুলো সব রাজনৈতিক দলের সাথেই মিল রয়েছে। আর তার ভিতরে কিছু নতুন আছে, যে একটি ট্রুথ কমিশন এবং রিকনসিলিয়েশন একটা কমিশন গঠন করবার কথা তারা বলেছেন। এরপরে এমপি মন্ত্রীদের, চাকরিজীবীদের হিসাব দিতে হবে, যে তারা কতটা আয় ব্যয় করতেছে, প্রতি বছর তাদের হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে হবে। এই বিষয়টা যেমন একটু নতুন করে তারা করছে। আগের সরকারও বলেছে কখনো কখনো, কিন্তু আমরা সেটি বাস্তবে দেখিনি। এরপরে চাঁদাবাজি বন্ধ করবার কথা বলেছেন। আপনি দেখুন, বাংলাদেশে এই চাঁদাবাজিটা মহামারী আকারে ছড়িয়েছে। আপনি যদি ভিক্ষুক থেকে শুরু করে একেবারে বড় ব্যবসায়ী, সব জায়গায় চাঁদাবাজি আছে। আপনি দেখবেন যে সাধারণ প্রান্তিক কৃষক যারা মাঠে ফসল ফলায়, আমরা যেই বেগুনের কেজি 100 টাকা দরে কিনে খাই ঢাকায়, সেই বেগুনের কেজি একজন কৃষক কত বিক্রি করে আপনি বলবেন? সেখানে 20 টাকা 25 টাকার বেশি তারা দাম পায় না। তারা তাদের যে উৎপাদন খরচটা তারা উঠিয়ে নিয়ে আসতে পারে না অনেক সময়, দেখা যায় সেখানে আমরা 100 টাকা কেজিতে। এর কারণটা কি? আপনি দেখবেন যে এক শ্রেণীর ব্যবসায়ী রয়েছে, যেটা প্রান্তিক কৃষকদের কাছ থেকে, যে আড়তদার আছে, ফরিয়া আছে, তারা ওইখান থেকে এক ধরনের বার তৈরি করে তাদের উপর, যে সেই আড়তে সেই নির্দিষ্ট দামে বিক্রি করতে হবে। সেখানে তারা বৈষম্যের শিকার হয় কৃষকরা। এরপরে সেইখান থেকে যখন এটি ভোক্তার কাছে চলে আসার জন্য পরিবহন সেক্টরের মধ্য দিয়ে এটি আমাদের কাছে আসে, পথে পথে তাদেরকে চাঁদা দিতে হয়। এটা আমরা সবাই জানি। সেই চাঁদা এখানে পরিবহন খাতে চাঁদা দেওয়ার পরে যখন ঢাকার আড়তে আসে, সেইখান থেকে এক ধরনের চাঁদাবাজি হয়। আবার আস্তে আস্তে 20 টাকার জিনিসটা ভোক্তার কাছে পৌঁছতে 100 টাকায় পৌঁছায়, 160 টাকায় পৌঁছায়। এরপরে ব্যবসা করার পরে যারা ব্যবসা করেন তাদের কাছে আর এক শ্রেণীর চাঁদাবাজ যায়, যে এত টাকা ব্যবসা করছে, আমারটা কোথায়? তো এর মানে হলো যে চাঁদাবাজি বাংলাদেশে একটি বড় সমস্যা। আপনি দেখবেন যে ভিক্ষুকদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, বিভিন্ন জায়গায় তাদের সিন্ডিকেট আছে, সেখান থেকে চাঁদা তোলা হয়। তো এর মানে হচ্ছে যে সব জায়গায় চাঁদাবাজি, এটি মহামারী আকারে ছড়িয়েছে। যেই ওয়াদাটি তারা করেছে, আমি মনে করি ক্ষমতায় যারাই যাক, এনসিপি যে জোট করেছে সেই তারা ক্ষমতায় যাক, অথবা বিএনপির আরেকটি জোট আছে তারা ক্ষমতায় যাক, এই চাঁদাবাজিকে বন্ধ করতে হবে। আর চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা শুধু এই বক্তব্য শুনতে চাই না রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, সরকারের কাছ থেকে। আমরা একটা কার্যকর উদ্যোগ চাই, দেশের মানুষ চায়, যেটি আমরা মানুষের পাল যদি বুঝতে পারি। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, যারা ব্যবসায়ী, তাদের কাছে যখন কথা বলি, তাদের সাথে এই চাঁদাবাজি তাদেরকে অতিষ্ঠ করে তুলেছে। সুতরাং এই বিষয়টি তারা নিয়েছে। এরপরে আরেকটি বিষয় তারা নিয়ে এসছে তাদের ইশতেহারে, যে তারা প্রতি বছর 30,000 লোককে সামরিক প্রশিক্ষণ দেবে। বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, আমাদের যে কি বলে সামরিক শক্তি, আমাদের এই যে বাজেট বরাদ্দ, সেটি দিয়ে এই সামরিক শক্তি দিয়ে আমরা আমাদের দেশের নিরাপত্তা রক্ষা, আমাদের সীমান্ত রক্ষা, যাই বলেন, এটি দিয়ে খুব কঠিন হয়ে যায়, হুমকির মুখে পড়ে। সেক্ষেত্রে আমাদের এই যেই ইশতেহারটি, যে ওয়াদাটি তারা করেছে, যে প্রতি বছর 30,000 লোককে তারা সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখবে, এটি আমি ভালো ওয়াদা, এটি নতুন তাদের কাছ থেকে। এরপরে
তারা ওয়াদা করেছে যে 5 বছরে 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে। বাংলাদেশে বেকার সমস্যা অনেক আছে, অনেকে বেকার ভাতা দেওয়ার কথা বলে, কার্ড দেওয়ার কথা বলে। আমি মনে করি তার বিকল্প হিসাবে তারা যেই ওয়াদাটি করেছে যে কর্মসংস্থান সৃষ্টির, এরপরে এটি যদি করতে পারে আগামীতে যারাই সরকারে আসুক, এটি আসলে খুব বেশি জরুরি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, আমাদের এই চাঁদাবাজি সন্ত্রাস দূর করবার জন্য। মানুষকে আপনি যদি বেকার যুবকদেরকে কাজের সংস্থান দিতে পারেন, কর্মসংস্থান দিতে পারেন, তাহলে মনে হয় যে এদেশের এই যে চাঁদাবাজি সন্ত্রাসী মাদকাসক্তির সংখ্যা অনেকটা কমে আসবে। এটি সরকারকে, আমরা যারাই আসবেন সরকারে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে এই বিষয়টিকে গুরুত্ব দেবেন, যেটি এনসিপি তাদের নির্বাচনী ইশতেহারে রেখেছে। আমি মনে করি যে তাদের ইশতেহারটা আমার কাছে তুলনামূলক ভালোই মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে আচরণবিধি ভঙ্গের হিড়িক পড়েছে আমরা দেখেছি, এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার সংঘাত সহিংসতা বাড়ছে রয়েছে, পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ও। জামায়াতের আপনার আমিরও কিন্তু গতকাল বলেছিলেন একটা কথা, যে পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চায় না জনগণ। অর্থাৎ এই যে রাজনীতির যে দোষারোপের রাজনীতি আমরা দেখেছি, হ্যাঁ পাল্টাপাল্টি অভিযোগ থাকবেই, কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন কি আমরা নতুন করে আশা করতে পারবো? দেখুন, আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্যই জুলাই বিপ্লব হয়েছে। আমরা যদি বলি যে এই গুণগত পরিবর্তন যদি আমরা করতে না পারি এই রাজনীতিতে, তাহলে আমরা বিগত দিনে যা দেখেছি স্বাধীনতার পরে আমাদের সামনে তাই দেখতে হবে। আমরা এদেশের মানুষ দোষারোপের রাজনীতি দেখতে চায় না। আসলে এই জুলাই বিপ্লবীরা এজন্য বিপ্লব করেনি, রক্ত দেয়নি, তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছে। এখন যদি আমরা সেই পেশি শক্তির রাজনীতি দেখি, এদেশের মানুষ যদি দেখে, তাহলে এই রক্তের কি মূল্য আছে? আমরা যদি বলি যে আপনি দেখুন যে এখনও যে এই জুলাই বিপ্লবের পরে যে নির্বাচনের ঘোষণা যখন আসলো, তখনই আমরা দেখলাম যে নানা জায়গায় তাদের প্রার্থী সিলেকশন নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। আপনি দেখেন যে যখন প্রার্থী ঘোষণা করা হলো, তার বিরোধী পক্ষ মানে সংঘর্ষে জড়িয়ে পড়লো। তো এটা আমার মনে হয় যে একটা পরিসংখ্যান আসছে একটা পত্রিকাতে সম্ভবত, যে বিগত 13 মাসে রাজনৈতিক সহিংসতা 146 জন নিহত হয়েছে। আপনি এটিকে কি একেবারে স্বাভাবিকভাবে দেখার সুযোগ আছে? আমরা এটিকে তো অ্যাড্রেস করতে হবে যে এই সংঘাতগুলো কারা করেছে, এটিকে বিবেচনায় আনতে হবে। এই জায়গাটি আমার মনে হয় যে দেশের গণমাধ্যমগুলো এড়িয়ে গেছে। আমি বলবো ছোট ছোট নিউজ আসছে, কিন্তু এই জায়গাটি নিয়ে আমাদের দেশের বুদ্ধিজীবী রাজনীতিকরা, টকশোতে যারা আসেন, তারা সঠিকভাবে আমার মনে হয় এটিকে অ্যাড্রেস করে আলোচনায় নিয়ে আসেন নাই যে এই সহিংসতা বন্ধ হওয়া দরকার। এর ভিতরে আপনি যদি এই পরিসংখ্যানটা দেখেন, এরপরে এটি যদি একটু বিশ্লেষণ করেন যে এটা কারা এর সাথে জড়িত, এর সাথে যারা নিজের ভাইকে যারা মেরে ফেলতেছে, তারা যদি দেশে একটি সুশাসন দিতে চায়, সেটি বিশ্বাস করবে জনগণ? সেটি আমাদের বিশ্বাস করতে হবে যে নিজের ভাইকে নিজে মেরে ফেলতেছে নমিনেশনের জন্য, চেয়ারে বসার জন্য আরেকজন ভাইকে সে কুপিয়ে হত্যা করছে। তাহলে আমরা কি এটা ধরে নেব যারা এই কাজটি করেছেন তাদের কাছে ক্ষমতা গেলে তারা একটি গণতান্ত্রিক পরমত সহিষ্ণুতার বাংলাদেশ উপহার দেবেন? সেটি বাংলাদেশের মানুষ আসলে বিশ্বাস করতে চায় না। কাজের মধ্যে দিয়ে প্রমাণ চায় যে হ্যাঁ, আমরা যেটি আমি বলছি এটি আমি কাজ করে দেখাবো। আমি দুর্নীতিমুক্ত করতে চাচ্ছি বাংলাদেশকে, আমি নিজে দুর্নীতি করব না। এটি যদি আমি দেখাতে পারি, মানুষ বিশ্বাস করবে। আপনি দেখেন যে আজকে আরেকটি পরিসংখ্যান আসছে বোধহয়, কোথায় দেখলাম যে একটি দলের 59% প্রার্থী ঋণগ্রস্ত, এর ভিতরে একটি বড় অংশ ঋণ খেলাপি। আপনি তারা প্রার্থী হয়েছে, আপনি তাহলে তাদের কাছে কি প্রত্যাশা করবেন? যারা এদেশের মানুষের টাকা নিয়ে ফেরত দেয় না ব্যাংকের, তাদের কাছে রাষ্ট্রের ক্ষমতা গেলে এদেশের মানুষ কি পাবে? এই প্রশ্নগুলো তো এদেশের মানুষ করবার অধিকার আছে। এদেশের মানুষ তো এই প্রশ্নগুলো করবে। এই প্রশ্নগুলো করেই তো তারা বিবেচনা করবে যে সে কোথায় ভোট দেবে, কাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দরকার। এটি আমরা বক্তৃতায় দেখতে চাই না এদেশের মানুষ। এটি চায় যে হ্যাঁ, কারা প্রমাণ দিতে পারছে যে হ্যাঁ আমরা সৎ, আমরা এদেশে একটি সৎ শাসন কায়েম করব, এদেশের চাঁদাবাজ বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব। তারা নিজেরা করে তারপরে সেটি দেশের মানুষের সামনে গেলে তাদেরকে মানুষ গ্রহণ করবে। এখন আমরা নতুন বাংলাদেশে এদেশের মানুষ দেখতে চায় যে হ্যাঁ, যারা ওয়াদা করবে সে ওয়াদা রক্ষা করবে। তাদের এসিআর দেখবে দেশের মানুষ, দেখে তারপরে ভোট দেওয়া উচিত দেশের মানুষের। আমি বলবো যে আপনারা ভালো মানুষকে ভোট দিয়ে আমাদের দেশের সরকার গঠনে সহায়তা করুন, যে সে যে দলের হোক।
আপনি যদি ভালো মানুষকে সংসদে পাঠাতে পারেন, সরকারে পাঠাতে পারেন, তাহলে আপনারা এদেশের মানুষ নিরাপদে থাকবেন, ভোটাররা নিরাপদে থাকবে, এদেশের মানুষ নিরাপদে থাকবে। যে জন্য একটি নতুন বাংলাদেশের স্বপ্ন এদেশের মানুষ দেখেছে, সেই বাংলাদেশ পাবে। আর যদি সেটি না হয়, আমরা যদি সেই ঘুরে ফিরে আবার যারা দুর্নীতির সাথে যুক্ত, ঋণখেলাপির সাথে যুক্ত, চাঁদাবাদির সাথে যুক্ত, তাদেরকেই যদি আমরা সমর্থন করি, তাদেরকেই যদি ক্ষমতায় নিয়ে আসি, তাহলে আমাদের যে প্রত্যাশা, এদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে না। আপনি যেটা বলছিলেন যে নির্বাচন কমিশন যেহেতু এখন ভাইটাল রোল প্লে করে নির্বাচন কমিশন, এই যে সারা দেশে সহিংসতার সংখ্যা বাড়ছে এবং 13 মাসে 146 খুন, 144টি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে 45 দিনে। তো নির্বাচন কমিশনের ভূমিকাটা কি? আমরা অনেকেই দেখেছি কমিশন এক্ষেত্রে প্রশ্ন তাদের কার্যক্রম কি, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখছি যে পুলিশের সামনে সংঘাত হচ্ছে, তাদের ভূমিকাটা, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর পুলিশ এখনও কিন্তু সক্রিয় হতে পারছে না কেন? দেখুন, নির্বাচন কমিশনের ভূমিকা কি আসলে? আমার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এদেশের মানুষেরও যেমন রয়েছে, আমারও প্রশ্ন রয়েছে। তারা যথাযথ ভূমিকা পালন করতে পারতেছেন না। তারা দেখুন, যদি তারা পারতেন, দেখবেন তাহলে যখন এই যে নির্বাচন কমিশন, যখন মনোনয়নপত্র জমা শুরু হলো, মনোনয়নপত্র বাছাই শুরু হলো, নির্বাচন কমিশন কি একটু শিরদাঁড়া শক্ত করে তারা কি সিদ্ধান্ত নিতে পেরেছে? তারা দেখা গেল যে দ্বৈত নাগরিকত্বের কারণে, এরপরে ঋণখেলাপির কারণে যে প্রার্থিতা বাতিল করলেন, প্রত্যেককে আবার ফিরিয়ে দিতে বাধ্য হলেন। এর মানে হচ্ছে যে তারা তাদের মেরুদণ্ড শক্ত করে তারা সিদ্ধান্ত নিতে পারেননি। সুতরাং এই কাজটি যারা করতে পারেননি, তাদের কাছে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের আশা আমরা করতে পারবো কিনা, এটি আরও যখন সময় ঘনিয়ে আসবে তখন আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের এবং জাতির যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে যে তারা সঠিক ভূমিকা রাখতে পারবেন কি না। তারা যে পারবেন না, আপনি দেখুন, আমি দু একটা উদাহরণ দেই। আমি সেদিন একটু ভিডিও ফুটেজ দেখতেছিলাম যে শেরপুরে সম্ভবত যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই দলের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে ডেকেছিলেন। তো সেইখানে একদল আইসা তারা বসছে, সেখান থেকে তাদের চেয়ার থেকে উঠিয়ে দেওয়ার জন্য আর এক দল তাদের উপরে চাপ প্রয়োগ করছে। সেখানে একটি সংঘর্ষের সৃষ্টি হয়েছে। সেখানে একটি দলের একজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো সেখানে ওই ঘটনার পরে সেই দলের লোকরা যখন সেখান থেকে যাবে, দেখলাম যে আর্মি রয়েছে, সেখানে পুলিশ রয়েছে। যখন তারা বলতেছে যে আমাদের যাওয়ার সুযোগ দেন, বলছে আপনাদের নিরাপত্তা দিতে পারতেছি না, আপনারা কীভাবে যাবেন? তখন তারা বলছে যে আমাদের যদি নিরাপত্তা দিতে না পারেন, আমাদের দায়িত্বে আমরা যাবো। এখানে আমাদের যদি গুলি করা হয়, আমাদের যদি মারা হয়, আমরা সেটা মেনে নেব, আপনাদের দায় দেবো না, আমাদেরকে যেতে দেন। তাহলে এটা যদি হয় অবস্থা, নির্বাচন যত ঘনিয়ে আসবে এই সংঘর্ষ আরও বাড়বে। সেখানে নির্বাচন কমিশনের উচিত হচ্ছে শক্ত ভূমিকা পালন করা, যে এখানে যদি পুলিশ প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়, আমাদের আরও যে আর্মি রয়েছে, বিজিবি রয়েছে, তাদেরকে সম্পৃক্ত করে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করবার জন্য সর্বাত্মক চেষ্টা করা। সেটি না হলে যে সংঘর্ষ শুরু হয়েছে, এটি যদি আরও বেড়ে যায়, নির্বাচনে আমার মনে হয় যে নির্বাচনটা হুমকির মুখে পড়বে। তো সুতরাং আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এটি ভেবে দেখা উচিত। আরেকটা বিষয় আপনাকে আমি বলবো, যেটা গতকাল আপনার বাংলাদেশের যে সাবেক তথ্য উপদেষ্টা ছিল, যে জুলাই অভ্যুত্থানের অন্তর্নিহিত রূপকার আপনি জানেন, মাহফুজ আলম, ইন্ডিয়া উইকতে একটা ইন্টারভিউ দিয়েছে। উনি বলেছেন বাংলাদেশের একটি রাজনৈতিক দল নিয়ে, বিশেষ করে জামায়াতের কোনো ভিশন নেই, এবং জামায়াত ইসলামী আর আওয়ামী লীগ হচ্ছে অল্টার ইগো, মুদ্রার এপিট ওপিট। আমি ছিলাম, আপনিও জানেন যে উনি জুলাই অভ্যুত্থানের অন্তর্নিহিত রূপকার, এখন তিনি উপদেষ্টা থেকে নেই, পদত্যাগ করেছেন। তার এই বক্তব্য কীভাবে দেখবে? দেখুন, আসলে এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এই উপদেশটা উনি যখন ছিলেন, আমার কাছে মনে হয়েছে উনি একজন উদ্ভট চিন্তার অধিকারী মানুষ। আমি বিভিন্ন দু একটা ঘটনা নিয়ে ওনার সাথে আলাপ করেছি, আলাপ করতে গিয়েছি, দেখি আমরা কথাগুলোতে মনে হয়েছে উনি যেই সাক্ষাৎকারটি দিয়েছেন, দ্য উইকের ইউটিউব চ্যানেলে বোধহয় এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সেখানে যেই কথাগুলো বলেছেন, আমার মনে হয় যে যারা বাংলাদেশে রাজনীতি করে, দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে রাজনীতি করে এসছে, আর উনি নতুন করে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে একজন মাস্টারমাইন্ড হিসেবে ওনাকে পরিচয় করে দেওয়ার পরে উনি জনসমক্ষে এসছেন। তো ওনার কথাকে অসংলগ্ন মনে হয়েছে আমার বিভিন্ন সময়। সুতরাং উনি যেই কথাটি বলেছেন যে আওয়ামী লীগের সাথে জামাতকে মিলানোর যে বক্তব্য উনি দিয়েছেন, এটি উনি কেন দিয়েছেন উনি জানে, উনি কোন ধরনের চিন্তা উনি লালন করেন, উনি কোন ধরনের গবেষণা করেন, ওনার গবেষণা থেকে উনি দিয়েছেন। তো এটি আমি বিস্তারিত এখনও জানি না, আমি দেখেছি নিউজটি। সুতরাং আমার কাছে মনে হয়েছে এটি উদ্ভট এক ধরনের চিন্তার বহিঃপ্রকাশ। ওকে শহীদ ভাই, আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, ফ্রন্ট পেজের আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সকাল।